Hello my dear viewers, Assalamu alaikum. In the last two consecutive tutorials, I discussed a very important passage, Youthful Acibars, lesson on Sheikh Kamal, Life of an Acibar of ACC English First Paper textbook. As per the old edition of the text, it was in Unit 5, Lesson 1. But according to the new edition of the text, it is in Unit 7, Lesson 1. Okay, in the current tutorial, I am going to discuss Lesson 2. The name of the lesson is Affectionate, Lively and Always Smiling Sheikh Kamal. স্নেহময়, প্রাণবন্ত এবং সদা হাস্যোজ্জ্বল শেখ কামাল। তাহলে আমরা প্যাসেজটি শুরু করি। যখন আমরা প্যাসেজটি পড়ব তখন ইম্পর্টেন্ট শব্দগুলোর সিনোনিম অ্যান্টোনিম শিখে নেব, বঙ্গানুবাদ শিখে নেব, যাতে যে কোনো ধরনের প্রশ্ন খুব সুন্দরভাবে পারা যায়। তাহলে আমরা প্যাসেজটি শুরু করি। When I first met Sheikh Kamal at the end of 1969, he was already known everywhere in the country as the eldest son of Bangabandhu Sheikh Mujibur Rahman, the undisputed leader of Bengalis, the man we love to think of as friend of Bengal. অনেক বড় সেন্টেন্স, তবে এই সেন্টেন্সটি অর্থ করার আগে আমরা কিছু ইম্পর্টেন্ট শব্দের অর্থ জেনে নেব। এখানে একটি শব্দ রয়েছে আনডিসপিউটেড। ডিসপিউটেডের উল্টা অর্থ এটা। আনডিসপিউটেড অর্থ হচ্ছে অবিসংবাদিত, এটা অ্যাডজেক্টিভ। এর সিনোনিম হবে তাহলে ইররিফিউটেবল, অ্যাকনলেজড, আনকোয়েশ্চেনেবল, আনডিনাইয়েবল ইত্যাদি, অর্থাৎ যেটাকে অস্বীকার করা যায় না বা সর্বজন বিদিত। আর এটার অ্যান্টোনিম তাহলে কি হবে, অর্থাৎ যেটা নিয়ে প্রশ্ন রয়েছে সর্বজন বিদিত নয় এরকম, তার মানে আমরা ইংরেজিতে বলবো ডিসপিউটেবল, রিপিউটেবল, কোয়েশ্চেনেবল, ডাউটফুল, ডিসপিউটেড ইত্যাদি। আর এখানে একটি শব্দ রয়েছে ফ্রেন্ড। ফ্রেন্ড হচ্ছে বন্ধু, এটা নাউন, এটা আমরা জানি, তবে এটা সিনোনিম অ্যান্টোনিম জানা দরকার। ফ্রেন্ড এর সিনোনিম হবে কম্পানিয়ন, অ্যাসোসিয়েট, কমরেড, পাল, বাডি ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম কি হবে, বন্ধু না হয় শত্রু এরকম হবে। তার মানে আমরা ইংরেজিতে বলবো এনিমি, অপোনেন্ট, রাইভাল, ফো, স্ট্রেঞ্জার ইত্যাদি। যা হোক, যেহেতু অনেক বড় সেন্টেন্স, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। When I first met Sheikh Kamal at the end of 1969, 1969 সালের শেষের দিকে যখন আমি শেখ কামালের সাথে সর্বপ্রথম দেখা করি, he was already known everywhere in the country. তিনি এদেশের সর্বত্র পরিচিত ছিলেন। কি হিসেবে পরিচিত ছিলেন, এখানে সেটা বলা হয়েছে as the eldest son of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র হিসেবে তিনি পরিচিত ছিলেন। বঙ্গবন্ধুকে তার পরিচয় এখানে তুলে ধরা হয়েছে দ্য আনডিসপিউটেড লিডার অব বেঙ্গলিজ। বাংলার অবিসংবাদিত নেতা হচ্ছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্য ম্যান উই লাভ টু থিঙ্ক অফ অ্যাজ ফ্রেন্ড অব বেঙ্গল, যেই লোকটিকে বাংলার মানুষের বন্ধু হিসেবে আমরা ভাবতে ভালোবাসি। তাহলে পুরোপুরি এই সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এই রকম। 1969 সালের শেষের দিকে যখন শেখ কামালের সাথে আমার প্রথম দেখা হয়, তিনি ইতিমধ্যে দেশে বাঙালির অবিসংবাদিত নেতা, যাকে আমরা বাংলার বন্ধু হিসেবে ভাবতে ভালোবাসি, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র হিসেবে দেশের সর্বত্র পরিচিত ছিলেন। I, on the other hand, was the son of middle-class parents and not exceptional in any sense. এখানে একটি ফ্রেজ রয়েছে on the other hand। এটি হচ্ছে একটা ফ্রেজ, এর মানে হচ্ছে পক্ষান্তরে বা অপর দিকে। তাহলে এই ফ্রেজটির সিনোনিম আমরা বলবো অল্টারনেটিভলি, কনভার্সলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো, আমরা বলবো সিমিলারলি অথবা আইডেন্টিক্যালি। এরপরে এখানে আরেকটি শব্দ রয়েছে এক্সেপশনাল। এক্সেপশন হচ্ছে নাউন, এক্সেপশনাল অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অসাধারণ বা ব্যতিক্রমধর্মী। তাহলে এই অ্যাডজেক্টিভটির সিনোনিম হিসেবে আমরা বলবো এক্সট্রাঅর্ডিনারি, এক্সেলেন্ট, রিমার্কেবল, ট্রেমেন্ডাস, আউটস্ট্যান্ডিং, ফিনোমিনাল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো, সাধারণ অথবা কমন এরকম কোনো কিছু। তার মানে আমরা এক্সেপশনালের অ্যান্টোনিম হিসেবে বলবো কমন, টিপিক্যাল, ইউজুয়াল, অর্ডিনারি, মেলোডিয়াস, এক্সপেক্টেড, আনইম্পর্ট্যান্ট, ট্রিভিয়াল ইত্যাদি। তাহলে দেখি সেন্টেন্সটির অর্থ কেমন হয়। আই অন দ্য আদার হ্যান্ড, আমি অন্যদিকে কি ছিলাম, ওয়াজ দ্য সান অফ মিডল ক্লাস প্যারেন্টস। এখানে আই সাবজেক্ট আর ওয়াজ এখানে ভার্ব। তাহলে আমি অন্যদিকে মিডল ক্লাস ফ্যামিলির সন্তান ছিলাম, অ্যান্ড নট এক্সেপশনাল ইন এনি সেন্স,
এবং কোনো দিক দিয়েই তার ব্যতিক্রম কিছু ছিলাম না। And yet, when I was introduced to him in front of the entry of Kala Bhavan or the Arts Building of the University of Dhaka by a mutual friend, he greeted me with the friendliest of smile and a warm handshake. এইখানে in front of a prepositional phrase এর মানে হচ্ছে সম্মুখে অথবা সামনে বা সম্মুখ ভাগে, আর ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া, সেটা আমরা জানি। আর মিউচুয়াল হচ্ছে পারস্পরিক, এটাও আমরা জানি। আর গ্রিট অর্থ হচ্ছে স্বাগত জানানো অথবা সাদরে অভ্যর্থনা জানানো। আর ফ্রেন্ডলি, ফ্রেন্ডলিয়া, ফ্রেন্ডলিয়েস্ট। ফ্রেন্ডলিয়েস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ, তার মানে ফ্রেন্ডলিয়ার তুলনামূলক বেশি বন্ধুত্ব সুলভ, আর ফ্রেন্ডলিয়েস্ট সবচেয়ে বেশি বন্ধুত্ব সুলভ। যাই হোক, আমরা প্রথমে সেন্টেন্সটির ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। অ্যান্ড ইয়েট, এবং তারপরেও, when I was introduced to him, আমাকে যখন তার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো, in front of the entry of কলা ভবন, কলা ভবনের ঠিক সামনেই, the arts building of the University of Dhaka, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস বিল্ডিং বা কলা ভবনের সামনে যখন তার সাথে আমার প্রথম পরিচয় করিয়ে দেওয়া হলো, কার দ্বারা? বাই আ মিউচুয়াল ফ্রেন্ড, একজন পারস্পরিক বন্ধুর দ্বারা পরিচয় করিয়ে দেওয়া হলো। হি গ্রিটেড মি উইথ দ্য ফ্রেন্ডলিয়েস্ট অফ স্মাইলস, তিনি বন্ধুসুলভ হাসিতে আমাকে সাদরে অভ্যর্থনা জানালেন। অ্যান্ড এ ওয়ার্ম হ্যান্ডশেক, এবং উষ্ণ করমর্দনের মাধ্যমে তিনি আমাকে অভ্যর্থনা জানালেন। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। তারপরও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রবেশ পথের সামনে একজন পারস্পরিক বন্ধুর দ্বারা তার সাথে আমার প্রথম পরিচয় করিয়ে দেওয়া হলো, তখন তিনি আমাকে বন্ধুসুলভ হাসি এবং উষ্ণ করমর্দন দিয়ে অভ্যর্থনা জানান। He made me feel instantly that I would be his friend. এখানে নতুন একটি শব্দ রয়েছে, ইনস্ট্যান্টলি। এটা হচ্ছে অ্যাডভার্ব। ইনস্ট্যান্ট অ্যাডজেক্টিভ, ইনস্ট্যান্টলি অ্যাডভার্ব। এর মানে হচ্ছে তৎক্ষণাৎ বা সাথে সাথে। তাহলে এই ইনস্ট্যান্টলি অ্যাডভার্বটি সিনোনিম হিসেবে আমরা বলবো ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টেনিয়াসলি, কুইকলি, সুইফটলি, শার্পলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? অর্থাৎ সাথে সাথে নয়, দেরি করে, এরকম কোনো কিছু হবে। তার মানে আমরা বলবো লেটার, নেভার, সিলাগিসলি, লেথার্জিক্যালি ইত্যাদি, মানে ধীরে, আস্তে আস্তে ইত্যাদি, এরকম অর্থ হবে। তাহলে দেখি অর্থটা কি। হি মেড মি ফিল ইনস্ট্যান্টলি, তিনি তৎক্ষণাৎ আমাকে এটা বুঝিয়ে দিলেন বা অনুভব করালেন। কি অনুভব করালেন? দ্যাট আই উড বি হিজ ফ্রেন্ড, যে আমি তার বন্ধু হব, তিনি এটা বুঝিয়ে দিলেন। আমরা একটু সামনে এগিয়ে যাই বন্ধুরা। He was hugely popular in his own right by then. Hugely হচ্ছে বিশাল ভাবে, এটা একটি অ্যাডভার্ব। তিনি ততদিনে তার নিজের গুণের বলে অনেক জনপ্রিয় হয়েছিলেন। I already knew a lot about him from my ধানমন্ডি friends. আমি তার সম্বন্ধে আমার ধানমন্ডি বন্ধুদের মাধ্যমে অনেক কথাই জেনেছিলাম। For example, I knew that he was quite good at basketball and cricket, actively interested in music, always lively and full of good spirits. বেশ বড় সেন্টেন্স, আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। For example, I knew that he was quite good at basketball and cricket. উদাহরণস্বরূপ বলা যায়, আমি জানতাম যে তিনি ক্রিকেট এবং বাস্কেটবলে বেশ পারদর্শী ছিলেন। গুড অ্যাট হচ্ছে একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে দক্ষ বা পারদর্শী। অ্যাক্টিভলি ইন্টারেস্টেড ইন মিউজিক, সঙ্গীতে বেশ সক্রিয়ভাবে আগ্রহী ছিলেন। অলওয়েজ লাইভলি অ্যান্ড ফুল অফ গুড স্পিরিটস, সর্বদা প্রাণবন্ধু এবং ভালো গুণাবলী এবং উদ্যমতা সম্পন্ন ছিলেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। উদাহরণস্বরূপ, আমি জানতাম যে তিনি বাস্কেটবল এবং ক্রিকেটে বেশ দক্ষ, সঙ্গীতে সক্রিয়ভাবে আগ্রহী এবং সর্বদা প্রাণবন্ত এবং ভালো গুণাবলী ও উদ্যমতা সম্পন্ন ছিলেন। These qualities never deserted him. Desert হচ্ছে বিচ্যুত করা বা বিতাড়িত করা। অর্থ কি? These qualities never deserted him. এই গুণাবলীগুলো তাকে কখনোই ছেড়ে যায়নি। তার মানে তিনি এই গুণাবলীগুলো থেকে কখনো বিচ্যুত হননি। He was also known to be a tireless organizer in student politics, of course, but also in the sports and cultural arenas. এখানে একটি শব্দ রয়েছে, টায়ারলেস।
টায়ার হচ্ছে ভার, এর মানে হচ্ছে ক্লান্ত হওয়া। আর টায়ারলেস ক্লান্তহীন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লান্তহীন মানে অক্লান্ত। তাহলে এই টায়ারলেস অ্যাডজেক্টিভটির সিনোনিম আমরা বলবো ইন্ডাস্ট্রিয়াস, ডিটারমিন্ড, এনার্জেটিক, ভিগারাস, রেজলিউট, এনথুজিয়াস্টিক ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো? যে ক্লান্ত হয়ে পড়ে এরকম কোনো কিছু হবে, তাহলে আমরা টায়ারলেসের অ্যান্টোনিম হিসেবে বলবো unenthusiastic, weary, weak, tired, inactive, exhausted, fatigued, weakened ইত্যাদি। আর অফকোর্স হচ্ছে একটি ফ্রেজ, এর মানে হচ্ছে অবশ্যই। তাহলে এই অফকোর্সের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সার্টেনলি, অবভিয়াসলি, এভিডেন্টলি, শিওরলি, ডেফিনেটলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? আনসার্টেনলি, ডাউটফুললি, হেজিট্যান্টলি, সাসপিশিয়াসলি ইত্যাদি। তাহলে দেখি সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। হি ওয়াজ অলসো নোন টু বি আ টায়ারলেস অর্গানাইজার। তিনি একজন অক্লান্ত সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। ইন স্টুডেন্টস পলিটিক্স অফকোর্স, স্টুডেন্ট পলিটিক্সে তো অবশ্যই, বাট অলসো ইন দ্য স্পোর্টস অ্যান্ড কালচারাল এরিনাস। এরিনা হচ্ছে ক্ষেত্র। তিনি খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও অক্লান্ত একজন সংগঠক ছিলেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। শুধু ছাত্র রাজনীতিই নয়, ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনেও তিনি ছিলেন একজন অক্লান্ত সংগঠক। Although we never met regularly after 1971, he continued to be warm and friendly whenever we met, inside and outside the university. Although অর্থ হচ্ছে যদিও। যদিও আমরা 1971 সালের পরে নিয়মিত দেখা করিনি, he continued to be warm and friendly whenever we met. যখনই তার সাথে আমার দেখা হতো তিনি সর্বদা প্রাণবন্ত এবং বন্ধুসুলভ থাকতেন। ইনসাইড অর আউটসাইড দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির ভিতরে কিংবা বাইরে কোথাও দেখা হলে। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। যদিও 1971 সালের পর কখনই আমাদের নিয়মিত দেখা হয়নি, তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে বা বাইরে যখনই আমাদের সাথে দেখা হতো তিনি থাকতেন আন্তরিক এবং বন্ধুসুলভ। আমরা একটু সামনে এগিয়ে যাই বন্ধুরা। Even now I remember vividly a number of occasions when I met him up close. তাহলে অর্থটা কি দেখো বন্ধুরা? Even now, এমনকি এখন, I remember vividly a number of occasions, বেশ কিছু ঘটনার কথা আমার খুব সুন্দরভাবে মনে পড়ে। When I met him up close, যখন আমি তার সাথে খুব ক্লোজলি সাক্ষাৎ করেছিলাম। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। এমনকি এখনো আমার বেশ কিছু ঘটনা স্পষ্টভাবে মনে আছে যখন আমি তার সাথে ঘনিষ্ঠভাবে মিশেছি। One day, for example, a mutual friend invited a few of us to go to a place 30 miles or so outside Dhaka for a day out. আমরা প্রথমে সেন্টেন্সটির অর্থ একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি। One day, for example, a mutual friend invited a few of us. উদাহরণস্বরূপ বলা যায় একদিন এক পারস্পরিক বন্ধু আমাদের কয়েকজনকে দাওয়াত করলো। কি জন্য দাওয়াত করলো? To go to a place 30 miles or so outside Dhaka. ঢাকার বাইরে 30 মাইল বা এরকম দূরত্বের কোনো জায়গায় যাওয়ার জন্য দাওয়াত করলো। ফর আ ডে আউট, একদিনের জন্য। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। উদাহরণস্বরূপ একজন পারস্পরিক বন্ধু আমাদের কয়েকজনকে ঢাকার বাইরে 30 মাইল বা এরকম কোনো দূরত্বের একটি জায়গায় একদিনের জন্য আমন্ত্রণ জানায়। This was also the site of a charitable foundation, a fully funded school and a medical clinic for the people of the region. Region হচ্ছে এরিনা বা এরিয়া বা লোকালিটি মানে এলাকা বা অঞ্চল। আর এদিকে একটি নতুন শব্দ রয়েছে চ্যারিটেবল, দাতব্য। তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন হয় আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। This was also the site of a charitable foundation. এটি ছিল একটা দাতব্য সংস্থা। A fully funded school, একটি সম্পূর্ণ অর্থায়িত বিদ্যালয়। And medical clinic, এবং একটি চিকিৎসা কেন্দ্র। For the people of the region, ওই এলাকার লোকদের চিকিৎসার জন্য একটি চিকিৎসা কেন্দ্র। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম।
সেখানে অত্র এলাকার মানুষের জন্য একটি দাতব্য সংস্থা, একটি সম্পূর্ণ অর্থায়িত স্কুল এবং একটি চিকিৎসা কেন্দ্র ছিল। ইন এডিশন ইট হ্যাড এ পন্ড অ্যান্ড এ প্লেইং ফিল্ড। উপরন্তু এখানে একটি পুকুর এবং একটি খেলার মাঠও ছিল। On our way to the place and back, everywhere in it and all day long, Kamal was the life of our group. On our way to the place and back, ওই জায়গাটিতে যাওয়ার পথে এবং ফিরে আসার পথে, everywhere in it, এটির সর্বত্র, and all day long, এবং সারাদিন, কামাল was the life of our group. কামাল ছিলেন আমাদের এই দলের প্রাণ। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: আমাদের আসা যাওয়ার পথে এবং ঘোরাফেরার সব জায়গায় আর সারাদিন কামাল ছিলেন আমাদের দলের প্রাণ। I remember him singing spontaneously every now and then, joking and bursting into laughter often, playing cricket with us full-spiritedly, and showing keen interest in the activities of the foundation. এখানে একটি সহজ শব্দ রয়েছে, রিমেম্বার। এটি হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে মনে রাখা বা স্মরণ করা বা স্মরণে রাখা। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো কমেমোরেট, রিকল, রিলাইভ, কনসিডার, মেমোরাইজ ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? মনে রাখা না হয়ে বরং ভুলে যাওয়া, এরকম কোনো কিছু হবে। সুতরাং রিমেম্বারের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ফরগেট, ইগনোর, ওভারলুক, নেগলেক্ট, ডিসরিগার্ড, ডিসরিমেম্বার ইত্যাদি। আর দেখো বন্ধুরা, এইখানে একটি শব্দ রয়েছে স্পন্টেনিয়াসলি। স্পন্টেনিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বানানো হয়েছে। স্পন্টেনিয়াসলি এই অ্যাডভার্বটির মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলবো ইনস্টিংটিভলি, ইম্পালসিভলি, ইনটুইটিভলি, আনকনশাসলি, ন্যাচারালি, ভলান্টারিলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? স্বতঃস্ফূর্ত ভাবে নয় এরকম, তার মানে অনিচ্ছাকৃত ভাবে অথবা যৌক্তিক ভাবে এরকম, বা সজ্ঞানে এরকম কোনো কিছু হবে। তাহলে আমরা কি বলবো? স্পন্টেনিয়াসলির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো লজিক্যালি, কনসাসলি, ইনভলান্টারিলি, রিলাক্ট্যান্টলি, আনউইলিংলি ইত্যাদি। যেহেতু বেশ বড় সেন্টেন্স, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। I remember him singing spontaneously every now and then. Every now and then মানে যখন তখন, অর্থাৎ মাঝে মাঝে। এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যা হোক, অর্থটা কি? মাঝে মাঝে তিনি স্বতঃস্ফূর্তভাবে গান গাইতেন, এটা আমার ঠিক মনে আছে। জোকিং অ্যান্ড বার্স্টিং ইন্টু লাফটার অফেন, প্রায় মজা করতেন এবং হাসিতে ফেটে পড়তেন। প্লেইং ক্রিকেট উইথ আস ফুল স্পিরিটেডলি, পুরো উদ্যম নিয়ে আমাদের সাথে ক্রিকেট খেলতেন। অ্যান্ড শোয়িং কিন ইন্টারেস্ট ইন দ্য অ্যাক্টিভিটিস অব দ্য ফাউন্ডেশন, ওই সংস্থার বিভিন্ন কার্যকলাপের প্রতিও তিনি তার একান্ত আগ্রহ দেখাতেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: আমার মনে আছে তিনি মাঝে মাঝে স্বতঃস্ফূর্তভাবে গান গাচ্ছিলেন, কৌতুক করছিলেন এবং প্রায় হাসিতে ফেটে পড়ছিলেন, আমাদের সাথে প্রাণবন্তভাবে ক্রিকেট খেলেছিলেন এবং সংস্থার বিভিন্ন কার্যকলাপে গভীর আগ্রহ দেখিয়েছিলেন। আমরা একটু উপরে উঠিয়ে নেই। I was reinforced in the belief I had at the end of our first meeting. He had the gift of friendship and I was one of his friends. এখানে লক্ষ্য করো বন্ধুরা, I was reinforced in the belief, এটি কিন্তু প্যাসিভ ভয়েস রয়েছে। রিইনফোর্স অর্থ হচ্ছে দৃঢ় হওয়া। আমার বিশ্বাসটা আরো দৃঢ় হয়েছিল। I had, যেই বিশ্বাসটা আমার ছিল। At the end of our first meeting, প্রথম সাক্ষাতে আমার যে বিশ্বাসটা ছিল, সেই বিশ্বাসটা পরবর্তীতে আরো সুদৃঢ় হয়েছিল। He had the gift of friendship, তার বন্ধুত্ব করার মতো বেশ গুণাবলী ছিল। And I was one of his friends, এবং আমি তার বন্ধুদের মধ্যে একজন ছিলাম। তাহলে পুরো সেন্টেন্সটি ঠিক অর্থ দাঁড়াচ্ছে এইরকম: প্রথম সাক্ষাতের পরে তার সম্পর্কে আমার যে ধারণা ছিল তা আরো সুদৃঢ় হয়েছিল। বন্ধু করার মতো তার অসাধারণ গুণাবলী ছিল এবং আমি তার বন্ধুদের মধ্যে একজন ছিলাম। And I could see by the end of the trip that he was good at everything: playing cricket, cracking jokes, music, making friends, and having a good time. এখানে নতুন একটি শব্দ রয়েছে, ক্র্যাক। ক্র্যাক যখন নাউন, তার মানে হচ্ছে ফাটল বাচির, আর এটা যখন ভার্ব হয় তার মানে হচ্ছে সশব্দে ফেটে পড়া অথবা খুশিতে বা কোনো কারণে পাগল প্রায় বানানো।
তাহলে দেখি সেন্টেন্সটির অর্থ কেমন, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। অ্যান্ড আই কুড সি বাই দ্য এন্ড অফ দ্য ট্রিপ, এবং এই ভ্রমণের শেষে আমি এটা দেখলাম যে, কি দেখলাম, দ্যাট হি ওয়াজ গুড অ্যাট এভরিথিং। গুড অ্যাট মানে আগেই বলেছিলাম এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে দক্ষ কোনো কিছুতে। তাহলে আমি এটা দেখলাম যে তিনি প্রত্যেকটা জিনিসেই দক্ষ ছিলেন। সেটা এখন দুই একটা উদাহরণ দেওয়া আছে। প্লেইং ক্রিকেট, ক্র্যাকিং জোকস অ্যান্ড মিউজিক, অর্থাৎ ক্রিকেট খেলার ক্ষেত্রে তিনি দক্ষ ছিলেন, জোক করার ক্ষেত্রে, মিউজিক করার ক্ষেত্রে বেশ দক্ষ ছিলেন, মেকিং ফ্রেন্ডস বন্ধু বানানোর ক্ষেত্রে, অ্যান্ড হ্যাভিং আ গুড টাইম সুন্দর সময় কাটানোর ক্ষেত্রে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: আমি আমার সফর শেষে বুঝতে পেরেছিলাম যে তিনি ছিলেন সবকিছুতেই দক্ষ। ক্রিকেট খেলা, কৌতুক করা, গান করা, বন্ধুত্ব করা, এমনকি ভালো সময় কাটানো। সেক্ষেত্রে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী অংশটুকু নেক্সট টিউটোরিয়ালে নিয়ে আসব। সেটা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।